সেই জন্যই আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে এই দেশের জনগণ এবং এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমি এখন মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি এবং আমরা সহ আজ আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতে এই সংসদ অধিবেশনে বসেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রায় 1 মাস 25 দিন যাবত এই সংসদ পরিচালিত হয়েছে এবং দেশ এবং দেশের জনগণের স্বার্থে আমরা এখানে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন, যে সকল মানুষ শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচারের বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে যে সকল মানুষকে বর্বরভাবে হত্যা করা হয়েছে। আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যাতে তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সকল মানুষ আত্মত্যাগ করেছেন প্রত্যেকটি মানুষকে আমি স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। একই সাথে এই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা রাজপথে থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেই রাজনৈতিক দলের যে সদস্যরা বিভিন্নভাবে আহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজকের এই সংসদ অধিবেশনে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আজকের এই সংসদ, মাননীয় সম্মানিত বিরোধী দলীয় নেতা সঠিকভাবেই বলেছেন যে আজকের এই সংসদের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। এই সংসদের দিকে পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশী আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। মাননীয় স্পিকার,
আমরা প্রায় প্রতিটি সংসদ সদস্য বিভিন্ন সময় 1 মাস 25 দিন যে আমরা সংসদ অধিবেশন হয়েছে, এই সময়ের মধ্যে প্রায় বলা যায় প্রত্যেক সদস্যই তার বক্তব্যের শুরুতে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সময় বিভিন্ন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, তাদের কথা উল্লেখ করেছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, শ্রদ্ধা নিবেদন করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু মাননীয় স্পিকার, শুধু কি শ্রদ্ধা নিবেদন করলেই শহীদদের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে? অবশ্যই নয় মাননীয় স্পিকার। যে সকল মানুষ জীবন উৎসর্গ করেছেন, যে সকল মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি মানুষের একটি প্রত্যাশা বা একটি আকাঙ্ক্ষা ছিল, এবং সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সেই মানুষটি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মাননীয় স্পিকার, কি ছিল এই মানুষগুলোর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা? খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই মানুষগুলোর প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, আরেকজনের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান রেখে নিজের মতামতকে প্রকাশ করতে পারবে। এই মানুষগুলির প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে। এই রকম প্রত্যাশাগুলো ছিল। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতার সাথে একমত প্রকাশ করছি। উনি উল্লেখ করেছেন ওনার বাবা একজন কৃষক ছিলেন, এবং কৃষক থাকাকালীন অবস্থায় কি এরকম সমস্যা ফেস করেছেন এই দেশের কৃষক, সেটি সেই সময় হোক, এটি বর্তমান সময় হোক। মাননীয় স্পিকার, এই সকল বিষয়গুলো ওনারা যেমন দেখেছেন, এই সকল বিষয়গুলো আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা দেখেছি। আমাদের পরিবারে বর্তমানেও কেউ না কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমরা যে গিয়েছি 12 তারিখের নির্বাচন, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হোক, 1991 সালে নির্বাচন হোক, 2001 সালে নির্বাচন হোক, 1996 সালে নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আমরা গ্রামে গিয়েছি, খেতে গিয়েছি, কৃষকের কাছে ভোট চেয়েছি, কৃষাণীর কাছে ভোট চেয়েছি, সকল প্রকার মানুষের কাছে আমরা ভোট চেয়েছি। আমরা জানি আমাদের কৃষক ভাইদের কি অবস্থা। মাননীয় বিরোধী দলের নেতাকে আশ্বস্ত করে বলতে চাই, কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, আবারও নির্দ্বিধায় বলতে হবে, আল্লাহ রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কোনোই উপায় নেই। আল্লাহর রহমত ছিল বলেই বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করার পরে দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি সেই কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে হ্যাঁ মাননীয় স্পিকার, হয়তো অনেকেই বলতে পারে যে কয়জনকে আপনারা দিয়েছেন কৃষক কার্ড। আমরা দেওয়া শুরু করেছি মাননীয় স্পিকার, পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদের কাছে ধীরে ধীরে আমরা পৌঁছাবো। এবং শুধু কৃষক বলতে সাধারণত আমরা যে বুঝি যে মানুষগুলো, শুধু তাই নয়, যে ধান ফলায় শুধু সেই কৃষকই নয়, যে ধান ফলায়, যে মৎস্য চাষ করে, যে গবাদি পশু চাষ করে, প্রত্যেক ধরনের কৃষকের কাছে আমরা পৌঁছতে চাই। এবং এটাই বলতে পারি, আমরা মাননীয় স্পিকার শুরু করেছি, আল্লাহর রহমতে আমরা এই কাজটি শুরু করেছি, কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি, এই সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শুরু করেছে। এবং একটু আগে বিরোধী দলের নেতা
ওই গ্যালারি দেখিয়ে বললেন যে ওখানে ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে ইনশাল্লাহ তারা সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাবে এই কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য। মাননীয় স্পিকার খুব সঠিকভাবে বিরোধী দলের নেতা বলেছেন এই দেশের শিক্ষা অঙ্গন বা ছাত্রদের কথা। মাননীয় স্পিকার, আমরা অবশ্যই চাই না যে আমাদের যে শিক্ষা অঙ্গনগুলোর যে অবস্থা, শিক্ষার্থীদের যে অবস্থা, সেটি এরকম থাকুক, সেটি অবশ্যই পরিবর্তিত হোক। মাননীয় বিরোধী দলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। যেভাবেই হোক রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও ব্রিটেনে থাকতে হয়েছিল। আমি দেখেছি সেই দেশের স্কুলগুলি কেমন। যখন স্কুলগুলো দেখতাম, সেই দেশের স্কুলের বাচ্চাদেরকে দেখতাম, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনীতির সাথে জড়িত আছি বলেই খুব স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না। মাননীয় স্পিকার, দেখেছি সেখানে কিভাবে প্রাইমারি স্কুলের কথা যদি বলি, আমি যেখানে থাকতাম তার আশেপাশে প্রাইমারি স্কুল ছিল, সেজন্যই সেটি বেশি চোখে পড়তো। সকালে এবং বিকালে যদি কোথাও বের হতাম, দেখতাম যে বাচ্চারা যাচ্ছে, দেখতাম বাচ্চারা কি সুন্দর কাপড় চোপড় পরে যাচ্ছে, পায়ে জুতো, মোজা, সুন্দর শার্ট প্যান্ট, যার যেটি স্কুল ড্রেস সেটি পরে যাচ্ছে। মাননীয় স্পিকার, মনের মধ্যে একটি কষ্ট হতো যে আমার দেশের প্রাইমারি স্কুলের বাচ্চারা কবে এরকম সুন্দরভাবে স্কুলে যাবে। মাননীয় স্পিকার, প্রাইমারি স্কুলের টিচার 2-4 জন যাদেরকে চিনতাম, দেখতাম যে তারা কি সুন্দরভাবে বাচ্চাদেরকে ক্লাসে শিক্ষা দান করছে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন এবং সে কারণেই মাননীয় স্পিকার আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমরা সেদিন যেই প্রত্যাশাটি, মনের মধ্যে যে আশাটি ছিল, আল্লাহ চান তো এই আশা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। সেজন্যই এই সংসদে মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, মাননীয় স্পিকার, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কাজও শুরু করেছে। আমরা ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব, পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দিব এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা বাচ্চাদেরকে জুতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। এখন আসুন, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বলেছেন পরিবেশের কথা। কিসের পরিবেশ? শিক্ষাঙ্গনের পরিবেশ। উনি উনার কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, আমিও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমি বেশ অনেকবার সেই সময় রাজনৈতিক ডামাডোলে শিক্ষাঙ্গনের মধ্যে পড়েছিলাম। 2-1 বার বেশ সিরিয়াস অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই আমি চাই আমার দেশের সন্তানেরা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করুক। মাননীয় স্পিকার, সার্বিক বিশ্ব পরিস্থিতিতে আমরা দেখেছি বিশ্বের প্রত্যেকটি দেশ মধ্যপ্রাচ্যে যে ক্রাইসিস যাচ্ছে, যে যুদ্ধ অবস্থা, তার কারণে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ জ্বালানির সমস্যার সম্মুখীন হয়েছে, যার তাপ হয়তো বাংলাদেশে এসেও লেগেছে। বাংলাদেশের মানুষ বেশ কিছুদিন কষ্ট পেয়েছে এটিতে। আমি বিরোধী দলের নেতার সাথে এই ব্যাপারে কম বেশি একমত। মাননীয় স্পিকার, বিরোধী দলের পক্ষ থেকে সেদিন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে এই সমস্যাটি যদি আমরা উভয় একসাথে বসি আলোচনা করি, তাহলে হয়তো মিটমাট করা বা একটা শুরু বের করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সেদিন পরের দিন আপনি উপস্থিত ছিলেন এই সংসদে। আপনার সামনেই আমি
আমাদের অবস্থান থেকে আমাদের প্রস্তাবনা বিরোধী দলের কাছে উপস্থাপন করেছি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি এ ব্যাপারে আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায় যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে। মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা আজও এই সমস্যার সমাধান উভয় পক্ষ একসাথে বসে নিশ্চয়ই ইনশাল্লাহ বের করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, যে কথাটি একটু আগেই বলেছি, অনেকদিন বাধ্য হয়ে বিদেশে থাকতে হয়েছিল। এছাড়াও এর আগে যখন দেশে ছিলাম মাননীয় স্পিকার, দলের রাজনৈতিক কারণেই, দলীয় কারণে, রাজনৈতিক কারণে প্রায় বাংলাদেশের বিভিন্ন গ্রাম, জেলা, উপজেলা, পৌরসভা সফর করেছি দলীয় কাজে। মাননীয় স্পিকার, সেই সময় দেখেছি এবং সেই সময় দেখে আমার কাছে মনে হয়েছে যে এই দেশে আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন মাননীয় স্পিকার, এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয়, দেশের অবস্থার যদি পরিবর্তন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে আমাদের এই টোটাল জনসংখ্যার অর্ধেক যারা, তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। মাননীয় স্পিকার, সেজন্যই এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরো বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। এবং মাননীয় স্পিকার, যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। মাননীয় স্পিকার, শুধুমাত্র লেখাপড়াই নয়, মেয়েদেরকে, নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে দেশকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং এইটি করার লক্ষ্যেই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড, এটার প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দেশের জনগণের কাছে দিয়েছিলাম। আবারও আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, আল্লাহর রহমতে এই ফ্যামিলি কার্ড যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটিরও বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এবং এই সংসদেই মাননীয় স্পিকার, দুদিন আগে আমাদের তরুণ সদস্য জনাব হাসনাত আমাকে ফ্যামিলি কার্ড নিয়ে একটি প্রশ্ন করেছিলেন যে এই ফ্যামিলি কার্ড কিভাবে কন্ট্রিবিউট করতে পারে দেশের ইকোনমিতে। আমি সংক্ষেপে সেটি তুলে ধরেছিলাম এই মহান সংসদের সামনে। এবং সেদিন আমি পরিষ্কারভাবে বলেছিলাম, অনেকেই হয়তো, অনেকের মনেই প্রশ্ন আছে এত টাকা কিভাবে দিবে এবং এত টাকা এইভাবে দিয়ে দিলে সম্ভব কিনা। আমাদের সকলকে বিষয়টি একটু অন্যভাবে দেখতে হবে। যেই টাকাটি আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিচ্ছি, এটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে এবং আপনি যখন ইনভেস্ট করবেন রিটার্ন অবশ্যই আসবে। আমি সেদিন বলেছিলাম মাননীয় স্পিকার, আমি সেদিন বলেছিলাম যে এই ফ্যামিলি কার্ডের যেই টাকা ফ্যামিলি কার্ডে যাবে, একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটি কথা বলেছেন, বেশ কিছু বিবরণ দিয়েছেন। এই সংসদে আজকে দাঁড়িয়ে আমি আমার অবস্থান থেকে
পরিষ্কারভাবে বলতে চাই, অনুরোধ জানাবো মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি যে মন্ত্রণালয়ের অধীন কাজ, আমার পাশেই সেই মিনিস্টার সাহেব বসে আছেন। প্রোটোকল হিসাবে মিনিস্টার সাহেবকে আমি এরই ভিতরে নির্দেশনা দিয়েছি যে আপনার কাজগুলো উনি দেখবেন এবং তার বিরোধী দলীয় উপনেতা উপদে কিছু বলতে চাইছেন, কোনো অসুবিধা নাই। মাননীয় স্পিকার, যে এক মিনিট, একটু আগে ফরিদপুরে 1 আসনের সংসদ সদস্য এসেছিলেন, উনিও কিছু কথা আমাকে বলেছেন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, আমি বিরোধী দলের নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে যেহেতু ওনারা নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে লিডার তো কিছুটা প্রায়োরিটি পাবেই। ওনাদের দুজনকে বলব, দয়া করে আপনাদের বিষয়গুলো যদি আমার অফিসেও যদি একটা কপি পাঠিয়ে দেন, আমি নিজে চেষ্টা করব দেখার জন্য বিষয়গুলো। মাননীয় স্পিকার, উনি ওনার এলাকার সমস্যার কথা বলতে গিয়ে একটি কথা বলেছেন, ওনার এলাকার জলবদ্ধতার কথা বলেছেন, খালের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন এই সংসদেই গতকাল চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে কিছু কিছু জায়গায় জলবদ্ধতা হয়েছিল এবং এখানে বসে দ্রুততার সাথে আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে আছে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম বিষয়টি দেখে যত দ্রুত সম্ভব ফয়সালা করার জন্য। মাননীয় স্পিকার, এই ঘটনাটা দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার এবং সে কারণেই মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। একই সাথে মাননীয় স্পিকার, আমি আবার কৃষকের কাছে ফিরে যেতে চাই। আমরা জানি, দেখেছি, আজকেও যদি আমরা পত্রপত্রিকা খুলি, সবগুলো পত্রপত্রিকাতে আজকে নিউজ আছে আমাদের বিভিন্ন অঞ্চলগুলো, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ আরো বেশ কিছু অঞ্চল মাননীয় স্পিকার ভারী বর্ষণের কারণে গত 48 ঘন্টায় বেশ ভারী বর্ষণ হয়েছে অনেকগুলো জায়গায় এবং তার কারণে বড় ফসলে অনেক ক্ষতি হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ত্রাণ মন্ত্রী বসে আছেন দুলু সাহেব, যার কথা বিরোধী দল নেতা উল্লেখ করেছেন। ওনাকে গতকালকেই আমি নির্দেশনা দিয়েছি, তারও 2 দিন আগে যখন ওয়েদার ফোরকাস্ট আমি দেখেছিলাম, সেই স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছিলাম যে সকলের লিস্ট করে কোথায় কোথায় বোরো ধানের কৃষক আছে, কারা কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কি কি হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, এই কথাটা দিয়েও আমি বলতে চাইছি যে এই সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার, আমাদের জনগণের নির্বাচিত সরকার এবং আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে জনগণের দেখভাল করা। মাননীয় স্পিকার, এবং সে কারণে মাননীয় স্পিকার, বিরোধী নেতা এলাকায় উনি যে কষ্টটা পাচ্ছেন জলাবদ্ধতার কারণে, এই সমস্যাটি সমগ্র বাংলাদেশেই কম বেশি আছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষকরা পানির কষ্ট ভোগ করে, যেখানে বর্ষাকালেও বিভিন্ন সময় সেচ ব্যবস্থা তারা দিতে পারে না, শুধুমাত্র সঠিকভাবে সেচের পানি তারা আনতে পারে না বলে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যুগান্তকারী খাল খনন কর্মসূচি আমরা আবারও শুরু করেছি।
এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র যে সেচের পানির জন্য আমরা করছি তা নয়। এই খাল খনন, জি এটা 10,000 টাকা, যেটা জি অসুবিধা নেই বলুন। এই খাল খনন যে শুধুমাত্র সেচের পানির জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য নয় মাননীয় স্পিকার। 20 কোটি মানুষের দেশ, বহু জায়গায় আপনি গ্রামের সন্তান মাননীয় স্পিকার, আপনি দেখেছেন আপনার এলাকাতেও, আমরা সবাই জানি কম বেশি আমাদের প্রত্যেকের এলাকাতে গ্রামে কৃষকরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছেন। ঢাকা শহরে প্রতিদিন প্রায় 3 লক্ষ লিটার পানির প্রয়োজন হয়। 3 কোটি লিটার পানির প্রয়োজন হয়। এর অধিকাংশ, অর্ধেকের মতন নদী থেকে আনা হচ্ছে, আবার প্রায় অর্ধেকের মতন পানি মাটির নিচ থেকে টেনে তোলা হচ্ছে। এর ফলে পানির যে স্তর সেটি অনেক নিচে নেমে যাচ্ছে মাননীয় স্পিকার। আমরা যদি এরকম এই বিষয়গুলো যদি এখনই অ্যাড্রেস না করি, আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ওই গ্যালারিতে বসে একটু আগে আমাদের আলোচনা শুনেছিল, এই মানুষগুলো, এই সন্তানগুলো বিপদে পড়ে যাবে। এবং এর বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যার সমাধান হচ্ছে, আমরা যদি এখন কাজ শুরু করি মাননীয় স্পিকার, এর শুভফল পেতেও আমাদের প্রায় 20 বছরের মতন সময় লাগবে। আমরা যদি আজকে খাল খনন শুরু করি, এই খালের পানি আস্তে আস্তে নিচে যাবে এবং যেই জায়গাটা খালি হয়ে গেছে সেটা রিফিল হতেও মিনিমাম 20 বছর সময় লাগবে মাননীয় স্পিকার। সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমরা শিক্ষার কাজ শুরু করেছি। স্কুলের, প্রাইমারি স্কুলের ছেলেদের, বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তাদের সম্মানই বাড়াতে চাচ্ছি, যাতে করে তারা মনোযোগ দিতে পারে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য। এবং সেই জন্যই মাননীয় স্পিকার আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা আমাদের টোটাল বাজেটের প্রায় 5% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা ঠিক করেছি যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব। এবং মাননীয় স্পিকার, নিশ্চয়ই এই সংসদে আমার আগে বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন, ওনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। মাননীয় স্পিকার, এটি সংসদ, জাতীয় সংসদ। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন আমরা এগ্রি করছি ডিসএগ্রিমেন্টের জন্য। এগ্রি টু ডিসএগ্রি। মাননীয় স্পিকার, পৃথিবীর তাবৎ দেশ যারা গণতন্ত্রের চর্চা করে, প্রত্যেকটি পার্লামেন্টেই এটি একটি স্বীকৃত বিষয়। মাননীয় স্পিকার, ইয়েস, আজকে হয়তো জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেই ডিবেটেই যাব না। কারণ একটু আগেই আমি বলেছি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলের নেতার সাথে একমত পোষণ করছি। আমরা গত প্রায় 1.5 মাস ধরে আলোচনা করেছি এই সংসদে। হ্যাঁ, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাশ করেছি। বিলের বিষয়ে কোনো বিষয়ে আমরা একমত হয়েছি, কোনো বিষয় হয়তো আমাদের দ্বিমত আছে। মাননীয় স্পিকার, পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে আমি বলতে চাই যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো,
আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। মাননীয় স্পিকার, নিশ্চয়ই আপনারও মনে আছে, এখানে সকলেরই মনে আছে, রোজার সময় বিরোধী দলীয় নেতা আমাকে ওনাদের ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমার সাথে আজকের হোম মিনিস্টারের সাথে ছিলেন। আমরা সেখানে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ডেপুটি স্পিকারের প্রস্তাবটি, যে ওটা ওনাদের দলীয় সিদ্ধান্তের কারণে ওনারা সেটা গ্রহণ করেন, সেটা ওনাদের পলিসির ব্যাপার, কিন্তু আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা চাই যে ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। এই প্রস্তাবটি দেওয়ার মাধ্যমে আবারও আমরা আমাদের পরিষ্কার ইন্টেনশন বোঝানোর চেষ্টা করেছি। যেভাবে ঠিক বিরোধী দলের নেতা সেদিন বলেছিলেন যে আসুন আমরা দুই দল মিলে যদি একসাথে একটি কমিটি গঠন করি, যেখানে জ্বালানির বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। ওনারা যেরকম ওনাদের ইন্টেনশন দেখিয়েছেন, আমরাও সেই সময় আমাদের ইন্টেনশন পরিষ্কারভাবে তুলে ধরেছি। একইভাবে মাননীয় স্পিকার, এই সংসদ অধিবেশন শুরুর আগে আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওনার বাসায় গিয়ে দেশ পরিচালনা করার জন্য ওনাদের সহযোগিতা আমি চেয়ে এসেছিলাম। একইভাবে আমি নাহিদ ইসলামেরও বাসায় গিয়েছিলাম, এনসিপির কাছে আমি বলেছিলাম দেশ পরিচালনায় আপনাদেরও সহযোগিতার প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি এবং বিরোধী দলের নেতা উভয় আমরা বলেছি সমগ্র বাংলাদেশ এই সংসদ তাকিয়ে আছে, সমগ্র বাংলাদেশ এই সংসদের দিকে তাকিয়ে আছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, তাকিয়ে আছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা মনে করি এটি হয়তো বোঝার ভুল হতে পারে বা দেখার ভুল হতে পারে, হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মাননীয় স্পিকার, আমি বলেছি, আমি বলবো এবং বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবো, এখনো বর্তমানেও বলছি, আমরা চাই আমরা একসাথে কাজ করব। কাজ করতে গেলে মাননীয় স্পিকার, অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি, মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত হয়েছে। কাজেই এই মুহূর্তে আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কি চাও, আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে আমরা শান্তি চাই, একজন সাধারণ মানুষ বলবে আমরা নিরাপদ রাস্তা চাই, একজন সাধারণ মানুষ বলবে আমি আমার লেখাপড়া শেষ করে আমি একটি কর্মসংস্থান চাই, একজন গৃহিণী বা একজন নারী বলবে আমি নিরাপদে রাস্তায় যেতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমরা ইতিহাস নিয়ে হয়তো অনেক ডিবেট করেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই ইতিহাসের ডিবেট সেই হামে অসুস্থ বাচ্চার মার মন কি শান্ত করতে পারবে? পারবে না। তার জন্য তো মাননীয় স্পিকার অথবা মাননীয় স্পিকার, যে ছেলেটি ইউনিভার্সিটি পাশ করে চাকরি সংস্থানের জন্য মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে, তাকে কি আমরা আমাদের এই যে ঐতিহাসিক ডিবেট, কে আমরা কি করেছি অতীতে, সেই ডিবেট দিয়ে তাকে কি আমরা কিছু বুঝ দিতে পারবো? মাননীয় স্পিকার, পারবো না। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছি যে বোরো ধানের এই যে যেখানে অতিবৃষ্টি হয়েছে সেখানে যেই ফসল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের
মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন করি, সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে যদি তার জন্য আমরা কোনো একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে? হবে না মাননীয় স্পিকার। তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হামে আক্রান্ত শিশুর জন্য তার মায়ের সান্ত্বনার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমার কাছে একজন রাজনীতিবিদ হিসাবে মনে হয় খুব সম্ভবত বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে মাননীয় স্পিকার, আমার দলের সদস্যরা এবং ক্ষেত্র বিশেষ আমি দেখছি বিরোধী দলের বন্ধুরাও আমার কিছু কিছু কথায় টেবিল থাপড়াচ্ছেন। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে, বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হাসপাতালগুলোতে কত দ্রুত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, দিনের কার্যবিধিতে আপনি যখন শুরু করেন বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্য বলে ওঠেন তার রাস্তায়, তার এলাকায় রাস্তা লাগবে, তার এলাকায় ব্রিজ লাগবে, কারো এলাকায় কালভার্ট লাগবে, স্বয়ং বিরোধী দলীয় নেতা ওনার এলাকার সমস্যার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি
স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল পার্লামেন্ট এনশিওর করতে না পারি, মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না। মাননীয় স্পিকার, এই দেশকে যদি সামনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কিভাবে হবে এ ব্যাপারে হয়তো আমাদের মধ্যে ডিবেট হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে, এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিবেট নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আসুন আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাননীয় স্পিকার, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, 1971 সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন বিবেচনায় আমাদের দেশকে যদি স্ট্যান্ডার্ডে ধরি, আমাদের মতন অনেকগুলো দেশ ছিল যারা হয়তো 1972-73 সালে স্বাধীন হয়েছে, তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা পারিনি কেন? বিকজ বিভিন্নভাবে এই দেশকে, একটু আগেই যেটা বলেছি মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত করা হয়েছে গণতন্ত্রকে। মাননীয় স্পিকার, গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বাধাগ্রস্ত হবে। কাজেই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। মাননীয় স্পিকার, হ্যাঁ, সেই সরকার হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সরকার হয়তো পরবর্তীতে ক্ষমতায় আসেনি, কিন্তু মাননীয় স্পিকার, কেউ একজন সদস্য, সেটি আমার দলের সদস্য হোক, সেটি বিরোধী দলীয় সদস্যরা হোক, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি? এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, কাজেই মাননীয় স্পিকার, আমি আর সময় নিব না। অনেক বিরোধী দলীয় নেতাকে আপনি সময় রিমাইন্ডার দিয়েছেন, আমি চাই না যে আমাকে আপনি সময় রিমাইন্ডার দিন। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতার সাথে একমত হয়েই বলতে চাই যে কথাটি কয়েকবার আমি রিপিট করেছি, আবারও আমি রিপিট করতে চাই, কারণ আমি মনে করি এটা উনি একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এই সংসদ মানে পুরো বাংলাদেশ। এই সংসদের সফলতা মানে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। এবং মাননীয় স্পিকার, এটি সংসদের রীতি, সংসদের নীতি। মাননীয় স্পিকার, একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে। সেই জন্যই আমি বারে বারে বলছি, এই সংসদের দ্বারা গঠিত সরকার। মাননীয় স্পিকার, এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি এই সংসদ এমন একটি সংসদ যা বাংলাদেশের অতীতে কোনোদিন হয়নি। বর্তমানে সংসদ, বর্তমান এবং ভবিষ্যতে হবে সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। মাননীয় স্পিকার, আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ।
এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা কেউই এই সংসদের কোনো একজন সদস্য আমরা শয়নে স্বপ্নে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না। কারণ বর্তমান বাংলাদেশ ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, শেষ অধিবেশনের দিনে আমি এইটুক আমার অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই যে আমরা সব সময় সকল সময় প্রস্তুত আছি বিরোধী দলের সদস্যদের সাথে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা উভয়ে সকলে একসাথে এই দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এবার পরিশেষে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, আমাদের সংসদের পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দদেরকে, মাননীয় চিফ হুইপ বৃন্দকে এবং সকল সংসদ সদস্যবৃন্দকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দকে। কারণ একটু আগেই আমি বলেছি, আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই। সেই কারণেই আমি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের সকল সদস্যদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার, সচিবালয়ের সচিব সহ কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে, সকল কর্মচারী বৃন্দকে। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই ১.৫ মাস সময় প্রায়। আমি ধন্যবাদ জানাতে চাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে, যারা আমাদেরকে এই সংসদকে সহযোগিতা করেছেন এত অল্প সময় দ্রুততার সাথে এতগুলো বিল উপস্থাপন করে এইগুলো সম্পূর্ণ কাজগুলো সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, গণপূর্ত বিভাগের সদস্য, বিদ্যুৎ ও টেলিগ্রাম ফোন বিভাগের সদস্য। আমি বিশেষভাবে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যম, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আবারও পরিষ্কারভাবে দৃঢ়চিত্তে বলতে চাই যে সকল ব্যক্তি এবং সংস্থাকে আমি ধন্যবাদ জানিয়েছি, তাদের সকলের সহযোগিতার কারণেই আজ আমরা এই সংসদটি সুন্দরভাবে এই অধিবেশনটি সমাপ্ত করতে পারলাম। এবং দেশ গঠনে এই প্রত্যেকটি সংস্থা এবং প্রত্যেক ব্যক্তির অবদান রয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। এটা তো বললাম। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা, এই সংসদ কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সহ সংসদ ভবন, প্রধানমন্ত্রী দফতরের সহায়ক হিসাবে বিভিন্ন
বিটিভি এবং বেতার কর্মরত বিভিন্ন ব্যক্তির বিষয়ে উনি বলেছেন তাদেরকে কিছু সম্মানের ব্যবস্থা করার কথা, আপনাকে অনুরোধ জানিয়েছেন। আমি ওনার এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, তাদেরকে আমরা যদি আমাদের ধন্যবাদের তালিকায় না আনি সেটি অন্যায় করা হবে। ফ্যাসিবাদের পলায়নের পরে মাননীয় স্পিকার, এই সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যে দেশকে একটি সুশৃঙ্খল অবস্থার মধ্যে রাখা, দেশে যাতে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হতে না পারে। আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের দায়িত্ব সঠিক সুন্দরভাবে পালন করার জন্য। মাননীয় স্পিকার, আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আবারও আমি বলছি, সকল সংসদ সদস্যের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা এই সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করি। যে দায়িত্ব, যে প্রত্যাশা, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে পাঠিয়েছে এখানে, আসুন আমরা সেই দায়িত্বের, সেই কর্তব্যের সর্বোচ্চ সম্মান আমরা প্রদান করি, যার মাধ্যমে আমরা দেশের মানুষকে সম্মান প্রদর্শন করব। কারণ দেশ এবং জনগণ থাকলেই আমরা আছি। দেশ এবং জনগণ সম্মান যদি আমরা না করি তাহলে আমাদের রাজনীতি হয়তো ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে এই দেশের জনগণ এবং এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।